আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পরন্ত বিকেলে তোমাদের সামনে আমি আবার হাজির হয়েছি, শেখ আসাদুজ্জামান পারভেজ। তো আজকে আমি ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস নিব। তোমরা জানো এর আগে আমরা অলরেডি 3টি লেকচার ইংরেজি ফার্স্ট পেপারের উপর 3টি লেকচার নিয়েছি। আজকে হচ্ছে এটি চতুর্থ লেকচার এবং তোমরা দেখতেই পাচ্ছ ইউনিট 6 লেসন 4 লেখা আছে। তো আজকে আমরা ইউনিট 6 এবং লেসন 4 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 6 এবং লেসন 4 আলোচনা করার পূর্বে এর জন্য আমাদের যে ওয়ার্ড দরকার রয়েছে, যে ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে, সেই ওয়ার্ডগুলো আমি এখানে লিখে রেখেছি। তো এই ওয়ার্ডগুলোর শুরুতে আমি আগে অর্থ এবং এর সাথে বা এর পাশাপাশি আমি এগুলো কোন পার্টস অফ স্পিচ বা উচ্চারণ এগুলো সবগুলোই বলে দেব। যেমন তাহলে আমরা প্রথমে শুরুতেই ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। সিজ, এটার উচ্চারণ হচ্ছে সিজ। আমরা অনেকে এটাকে সেইজ বলি, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে সিজ। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ইটি উচ্চারণ হবে, কারণ ইংরেজি ফোনোলজিতে একটি নিয়ম রয়েছে যে যখনই দুটি ভাওয়েল পাশাপাশি থাকে, যেটি স্ট্রেস ভাওয়েল, সেই স্ট্রেস ভাওয়েলটি উচ্চারিত হয় এবং যেটি নন স্ট্রেসড ভাওয়েল, সেই নন স্ট্রেসড ভাওয়েলটি সাইলেন্ট থাকবে। এখানে স্ট্রেস ভাওয়েল হচ্ছে ই, এই জন্য এটাকে উচ্চারণ করতে হবে আর আইটা বাদ যাবে। তাহলে সিজ, সিজ মানে হচ্ছে আটকে রাখা বা আটক করা বা ধরে রাখা অথবা কেড়ে নেওয়া। তো যাই হোক, এখানে কেড়ে নেওয়া অর্থে বা আটক করা বা গ্রেফতার করা অর্থে ব্যবহার হয়েছে এই প্যাসেজে। তাহলে সিজ মানে হচ্ছে কেড়ে নেওয়া বা গ্রেফতার করা। সিজ কেড়ে নেওয়া বা গ্রেফতার করা। তাহলে আমি এর আগের ভিডিওতে, সেকেন্ড পেপারের ভিডিওতে যেটা বলেছিলাম যে তোমাদের যেখানে লিখার দরকার হবে তোমরা কি করবে, তোমরা ভিডিওটি ওইখানে পজ করে রাখবে, পজ করে রেখে লিখে নিবে, লিখে নিয়ে আবার রিঅন করবে। এরপরে এনক্লোজড, এটাকে তুমি ইনক্লোজও বলতে পারো, সমস্যা নেই। এনক্লোজড, এনক্লোজড মানে হচ্ছে ঘেরা বা বেষ্টিত, অর্থাৎ চারপাশে ঘেরা, এনক্লোজড। এটি অ্যাডজেক্টিভ, আমি পার্টস অফ স্পিচও লিখে দিয়েছি। এরপরে হচ্ছে ফর্ম্যালিটি, এরপরে হচ্ছে ফর্ম্যালিটি, এটাকে আমরা ফর্ম্যালিটিও বলতে পারি, সমস্যা নেই। একটি হচ্ছে ব্রিটিশ, একটি আমেরিকান। যদি মনে করো তোমার ব্রিটিশদেরকে সহ্য না হয়, ব্রিটিশদের সাথে শত্রুতা থাকে, তাহলে সেক্ষেত্রে বা অপছন্দ করো, তাহলে তুমি ফর্ম্যালিটি বলবে। আর যদি ব্রিটিশদেরকে তোমার খুব ভালো লাগে বা ব্রিটিশদেরকে পছন্দ হয়, শত্রুতা না থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি ফর্ম্যালিটি বলবে। ফর্ম্যালিটি মানে হচ্ছে আনুষ্ঠানিকতা, এক কথায় নিয়ম কানুন, নিয়ম নীতিও আমরা বলতে পারি, আনুষ্ঠানিকতা বা নিয়ম নীতি। এরপরে জেল, জেল বলতে আমরা আসলে কি বুঝি? জেল হচ্ছে সলিড এবং গ্যাসীয়, বা এক কথায় সলিড এবং লিকুইডের মাঝামাঝি এক ধরনের, কিছুটা সলিড কিছুটা তরল এরকম, বা লিকুইড এর মাঝামাঝি জিনিস হচ্ছে জেল। জেল শব্দটি মূলত নাউন। এরপরে অ্যানাউন্স, অ্যানাউন্স মানে হচ্ছে, অ্যানাউন্স মানে হচ্ছে কোনো কিছু ঘোষণা দেয়া, পাবলিকলি অর্থাৎ সবার সামনে বা সবার উদ্দেশ্যে কোনো কিছু ঘোষণা দেয়া, এটাকে বলে অ্যানাউন্স করা। এরপরে এটি হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে অ্যানাউন্সমেন্ট। এরপরে বাহাইন্ড, কি কি বললাম? বাহাইন্ড অথবা বিহাইন্ডও বলতে পারো। বাহাইন্ড, বাহাইন্ড এটি একটি প্রিপোজিশন, এটির মানে হচ্ছে পেছনে। এটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, তবে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। বাহাইন্ড মানে হচ্ছে পেছনে। এরপরে ক্যারি অন, ক্যারি অন এটি মূলত কন্টিনিউয়াস অর্থে ব্যবহৃত হয়েছে। ক্যারি অন মানে হচ্ছে বহনযোগ্য, অর্থাৎ যেটি তুমি মনে করো তুমি তোমার সাথে কোনো কিছু বহন করছো, তুমি তোমার সাথে কোনো কিছু বহন করছো, ওটাকে বলবো আমরা ক্যারি অন। এটা মূলত এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, এখানে এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে সিকিউরিটি অথবা সিকিউরিটি, তুমি দুই রকমই বলতে পারো, সিকিউরিটি অথবা সিকিউরিটি, আমরা নরমালি বাঙালিরা যেমন বলি। সিকিউরিটি এটি হচ্ছে নাউন, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা,
সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। আচ্ছা, আমরা আমাদের প্রয়োজনীয় ওয়ার্ড মিনিং গুলো জেনে নিলাম। এখন আমরা টেক্সট পড়ব, তবে তার আগে আমরা হেডিংটা একটু দেখো। বোর্ডিং, এই বোর্ডিং শব্দটা মূলত এসেছে কোথা থেকে? বোর্ড। বোর্ডিং শব্দটা এসেছে বোর্ড থেকে। যেমন এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, এটি নাউন হিসেবেও ব্যবহার হয়। আবার বলছি, এটি ভার্ব হিসেবে ব্যবহার হয়, নাউন হিসেবেও ব্যবহার হয়। ভার্ব হিসেবে ব্যবহার হলে হচ্ছে, মনে করো হেলিকপ্টার, বিমান, রকেট যেটাই বলো, বা হচ্ছে লঞ্চ, জাহাজ, নৌকা, এই ধরনের বাহনগুলোতে। আবার বলছি, বোট শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হলে হেলিকপ্টার, প্লেন, জাহাজ, উড়োজাহাজ, রকেট, তারপরে নৌকা, লঞ্চ, এই ধরনের যানবাহনে আরোহণ করা বোঝাতে বোট শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর বোট শব্দটি যদি নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে সেটির মানে হয়ে যায় প্লেন। তাহলে বোর্ডিং দ্য প্লেন অর্থাৎ প্লেনে আরোহণ, অর্থাৎ প্লেনে চড়া। এবার আমরা প্যাসেজে চলে যাই। বলছে মিতা, যারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম অল সিট অ্যাট দি লাউঞ্জ। বলছে যে মিতা, যারা, মিস্টার এবং মিসেস ইসলাম সবাই একটা লাউঞ্জ অর্থাৎ প্যাসেঞ্জাররা যেখানে অপেক্ষা করে সেখানে, সেই জায়গাকে আমরা এর আগেই পড়েছি যে লাউঞ্জ কি। লাউঞ্জ হচ্ছে মূলত একটা রেলওয়ে স্টেশন বা বাস স্টপ যেটাই বলো, আমরা বাস স্ট্যান্ড মূলত বলি। তো মডার্ন ইংরেজিতে এখন বাস স্ট্যান্ড না, এখন বাস স্টপ। তো বাস স্টপ বা রেলওয়ে স্টেশনে দেখবে যে যাত্রীদের অপেক্ষা করার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গাটিকে মূলত আমরা লাউঞ্জ বলি। তো এখানে তাহলে বলছে যে মিতা, যারা, মিস্টার এবং মিসেস ইসলাম সবাই কি করে আছে? একটি লাউঞ্জে, অর্থাৎ লাউঞ্জে তারা বসে আছে। দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ উইথ দেম। বলছে তাদের সবার কাছে কি আছে? হ্যান্ড লাগেজ, অর্থাৎ হাতে বহন করা যায় এরকম কিছু লাগেজ রয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি তল্পিতল্পা। আচ্ছা, যাই হোক, আসলে সবকিছুর বাংলা করা উচিত না, কারণ সবকিছুর বাংলা করলে সেটা শুনতেও ভালো লাগে না। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এটা কেমন না? তো যাই হোক, সবকিছুর বাংলা করতে হয় না, বিশেষ করে ভাষার সৌন্দর্য বজায় রাখার জন্য। এরপরে মিস্টার ইসলাম আস্ক মিতা, যারা, আর ইউ টু ক্যারিং এনি লিকুইড, লোশন, জেল অর ক্রিম ইন ইউর ক্যারি অন লাগেজ। বলছে যে তোমরা কি তোমাদের যে লাগেজটা বহন করছো সেটাতে কোনো লিকুইড, লোশন বা জেল রয়েছে কিনা। আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট। বলছে আমারটাতে ছোট একটা কি আছে? জেল আছে। এটা কিন্তু মিতা বলছে। বলছে হোয়াই আঙ্কেল? বলছে কেন? বলছে ওয়েল ইফ ইট ইজ আ ভেরি স্মল ওয়ান। বলছে যদি খুব ছোট হয়ে থাকে এটা, দেয়ার ইজ নো প্রবলেম, তাহলে কোনো সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 ml। বলছে কিন্তু সেটি যদি, অর্থাৎ তুমি যে জেল, লোশন বা যেটাই ক্যারি করছো বা ক্রিম যেটাই ব্যবহার, লিকুইড যেটা বহন করছো, সেটি যদি 100 ml এর বেশি হয়ে থাকে, ইউ হ্যাভ টু পুট। হ্যাভ টু, দেখো এখানে একটি চমৎকার জিনিস শেখার রয়েছে। হ্যাভ টু, হ্যাভ টু মূলত, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো মূলত কি অর্থে ব্যবহার হয়? হ্যাভ টু এবং হ্যাজ টু। আসলে সত্যি কথা বলতে তোমরা ক্লাস 8-এ যারা রয়েছো তারা অত্যন্ত মানে কি বলবো, তাদের ভাগ্য অনেক বেশি খারাপ। কেন খারাপ তাদের ভাগ্য? কারণ তোমাদের গ্রামার খুবই কম, আর মেজর গ্রামাটিক্যাল আইটেমগুলোই তোমাদের নেই। যেমন যেগুলো ইংরেজিতে ভালো করতে হলে, যেগুলো বিশেষ করে তোমার ইংরেজিতে বেস স্ট্রং হওয়ার জন্য যেগুলো দরকার, তোমাদের সেগুলো নেই। তোমাদের জাস্ট পরীক্ষা, একটা কোনো রকম পরীক্ষা দিতে হবে, সিলেবাস এমন ভাবে করা যে পরীক্ষা দিতে হবে, মার্কসটা মিলাইতে হবে 100 মার্কস। এই জন্য হয়তো বা কোনো রকম মার্কস মিলানোর জন্য আর কি কয়েকটা 3-4টা আইটেম দিছে। তো যাই হোক, এতে তোমাদের সত্যিকার অর্থে এতে তোমাদের ইংরেজি খুব একটা স্ট্রং হবে না। তবে আবার সুসংবাদ আছে, ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েটে ইংরেজি স্ট্রং করার জন্য যথেষ্ট
যথেষ্ট গ্রামাটিক্যাল টার্মস আছে ওখানে। তো হ্যাভ টু বলি, হ্যাভ টু কি অর্থে ব্যবহার হয়? হ্যাভ টু হচ্ছে বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা কেমন? তুমি বাধ্যবাধকতা মানে কি? তুমি যেটা করতে পছন্দ করছো না কিন্তু তোমাকে করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, বাঙালিরা সাধারণত, আমরা যারা বাঙালি আছে পৃথিবীতে সব জাতিতেই কম বেশি এরকম মানুষ আছে যারা নিয়ম মানতে একেবারে নারাজ। তো বিশেষ করে বাঙালিরা কিন্তু, আমরা শুধু বাঙালির কথা বলবো না, এই সাবকন্টিনেন্টাল যারা আছে, এই সাবকন্টিনেন্টাল মানুষেরা খুবই উচ্ছৃঙ্খল। ক্রিকেট খেলায় আমরা সেটা লক্ষ্য করি। ক্রিকেট খেলায় দেখবে যে এই সাবকন্টিনেন্ট, তারপরে শ্রীলঙ্কা, এক কথায় এই সাবকন্টিনেন্টের মানুষগুলো গ্যালারিতে থাকলে, ওদের খেলা দেখলে ওদের চিল্লাচিল্লিতেই সব শেষ। আর কিন্তু যারা ইউরোপ বা বিভিন্ন অন্যান্য আমেরিকা, এই মহাদেশের মানুষ যারা আছে তারা দেখবা অনেক সভ্য। বড়জোর প্লেয়াররা ভালো কিছু করলে স্ট্যান্ডিং ওভেশন দিবে, আস্তে আস্তে একটু হাততালি দিবে। আর আমরা যারা সাবকন্টিনেন্টাল যারা আছি আশেপাশে, তারা কি করি? খুবই উচ্ছৃঙ্খল, চিল্লাচিল্লি, ঢোল টোল যা, বা যদি বাসায় ভাঙা প্লেট থাকে ওটাও বাজানোর জন্য আমরা নিয়ে চলে আসি। তো আমরা এরকম। তো এখন কথা হচ্ছে যে আমি এটা কেন বললাম, আমি একটু অন্যদিকে চলে গেছি কথা বলতে বলতে। যেমন মনে করো কোনো এক সাবকন্টিনেন্টাল আমেরিকাতে গেল, গিয়ে সে সাধারণত এই সাবকন্টিনেন্টাল মানুষের থাকে, রাস্তা ফাঁকা পেলে 100, 150 বা পারলে 200 সিসি পর্যন্ত উঠাই দেয়, পিক আপ একদম ঠেকাই দিবে পিক আপ। তো এই মানুষটা, এরকম উচ্ছৃঙ্খল মানুষ যদি আমেরিকাতে যায়, যাওয়ার পরে সে যখনই 50 আপ উঠাবে, 50 আপ ওঠানোর পরে, আর ওদের তো রাস্তায় স্পিড মেজারিং মিটার বসানো থাকে, মনে করো 50 আপ উঠাইছে, সাথে সাথে সামনে যায় পুলিশ আটকায়, সব লাইসেন্স তো একেবারেই কেড়ে নিবে ওর, ওই আবার সাথে সাথে জেলও দিয়ে দিবে। তো ওই মানুষটা কি করবে? এখন দেখা যাচ্ছে যে এই সাবকন্টিনেন্টাল মানুষটা তো নিয়ম কানুন মেনে অভ্যস্ত না, কিন্তু সে ওই আমেরিকাতে গিয়ে নিয়ম না মানতে চাইলেও সে বাধ্য। তো আমি এটা কেন বললাম? মনে করো তুমি কোনো কিছু করতে চাচ্ছ না, তুমি কোনো কিছু করতে চাচ্ছ না কিন্তু তুমি ওটা করতে বাধ্য, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই হ্যাভ টু ব্যবহার করতে হবে। আবার আর একটা জিনিস খেয়াল করো, যেমন আমার কথা বলো, আমি যদি চশমা পড়তে আমার ভালো নাও লাগে কিন্তু আমি চশমা পড়তে বাধ্য, কারণ হচ্ছে যে আমার চোখের সমস্যা। তাহলে যখন কোনো মানুষ কোনো কিছু করতে অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু করে বা বাধ্য হয়ে করে, তখন ওটাকে বলে হ্যাভ টু। আচ্ছা, হ্যাভ টু ইউজ করতে হয়। তো এখানে দেখো কি বলছে, ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য চেকড ইন লাগেজ। যে লাগেজটা চেক করা হবে বা সেই লাগেজটাতে তোমাকে ওটা রাখতে হবে। দিস আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ। বলছে এগুলো হ্যান্ড লাগেজে মোটেও অনুমতি প্রাপ্ত নয়, মানে এগুলো নিষিদ্ধ হ্যান্ড লাগেজে, মানে যেটা তুমি হাতে ক্যারি করবে। বলছে ফর সিকিউরিটি রিজনস, এই যে আমি একটু আগে সিকিউরিটি ওখানে লিখছিলাম, ফর সিকিউরিটি রিজনস বলছে নিরাপত্তার কারণে, নিরাপত্তাজনিত কারণে, দ্য অফিশিয়ালস হু ডু ব্যাগেজ চেকিং, বলছে যারা কি করে ব্যাগ চেকিং করে, যে কর্মকর্তারা, উইল সিজ, ওটা কি করবে? কেড়ে নিবে, অ্যান্ড থ্রো দেম অ্যাওয়ে, এবং সেগুলো ছুঁড়ে ফেলে দিবে। থ্রো দেম, থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু ছুঁড়ে ফেলে দেয়া। থ্রো মানে শুধু হচ্ছে ছোড়া, কিন্তু থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেয়া, এটা গ্রুপ ভার্ব। যাই হোক, এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব কি, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম। থ্রো অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলে দেয়া। এরপরে দেখো, মিতা, যারা, ঝুমা ইসলাম, মাঝারুল ইসলাম গো থ্রু দ্য সিকিউরিটি চেকিং অ্যান্ড ওয়েট ইন দি এনক্লোজড এরিয়া। বলছে যে তারা সবাই কি করলো, মিতা, যারা, ঝুমা ইসলাম, সব, মাঝারুল ইসলাম সবাই কি করলো? সিকিউরিটি চেকিং, অর্থাৎ একটা জায়গায় যে হচ্ছে যেখানে নিরাপত্তা বা বিভিন্ন রকম বিষয়, কোনো কিছু তুমি অবৈধ কিছু ক্যারি করতেছো কিনা, তো ওখানে যে চেকিং চলে, ওই চেকিং এর ভেতর দিয়ে তারা গেল, অ্যান্ড ওয়েট ইন দ্য এনক্লোজড এরিয়া, এবং তারপরে তারা একটা ঘেরা একটা জায়গায় অপেক্ষা করলো। অল দা ফর্মালিটিজ আর ডান, বলছে যখন সব নিয়ম কানুন সম্পন্ন হয়ে গেল, নাও দে আর ওয়েটিং টু বোর্ড দ্য প্লেন, বলছে এখন তারা প্লেনে আরোহণ করার জন্য অপেক্ষা করছে। মিতা, যারা অ্যান্ড হার প্যারেন্টস বোর্ড দ্য প্লেন আফটার দেয়ার রো নাম্বার ইজ অ্যানাউন্স, বলছে মিতা, যারা এবং তার বাবা মা প্লেনে চড়লো যখন তাদের কি করলো, তাদের এই যে লাইন নাম্বার অ্যানাউন্সড করা হলো। রো মানে হচ্ছে লাইন,
রো মানে হচ্ছে লাইন, রো, রো নাম্বার, এটা নাউন হিসেবে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসেবে। রো মানে হচ্ছে লাইন। একটা জিনিস দেখো, আমরা নর্মালি কি দেখি বাসে বা ট্রেনের ক্ষেত্রে যে যেমন যার আগে পারতেছে তাড়াহুড়ো করে আমরা গেট দিয়ে উঠে যাই বাসে বা ট্রেনে, কিন্তু প্লেনের ক্ষেত্রে ওরকম না। তুমি একটা লাইনে বসে থাকবে, ওই লাইন আগে থেকেই ফিক্সড করে দেয়া থাকবে তোমার টিকেটে, যে তুমি অমুক লাইনে, বা তোমাকে ওখান থেকে বলে দেয়া হবে যে আপনি অমুক লাইনে গিয়ে বসবেন। তো যখন তোমার লাইন অ্যানাউন্স করা হবে তখনই তুমি শুধু প্লেনে চড়তে পারবে, তাছাড়া পারবে না। ওই বাস বা ট্রেনের মতো না যে আমি দৌড়াই গিয়ে যে যেমন পারতেছে, যে আগে পারতেছে আগে উঠতেছে, এরকম না। এরপরে মিতা গেটস আ উইন্ডো সিট। মিতা কি করলো, একটি জানালার পাশে একটি সিট পেলো। হার সিট নাম্বার ইজ F23C, বলছে তার সিট নাম্বার হচ্ছে F23C। যারা সিট বিসাইডস হার, বলছে যারা তার পাশে বসলো, অন অ্যান আইল সিট, অর্থাৎ একটা খাড়া সিটে বসলো। অ্যান্ড হার প্যারেন্টস সিট বিহাইন্ড দেম, এবং তাদের বাবা মা তাদের পেছনে বসলো। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের প্যাসেজটা আমরা শেষ করে ফেললাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন তার আগে আমি বলে দেই, আমি হয়তোবা বলেছি যে এই যে জেল, লোশন বা লিকুইড, এগুলো আসলে কেন প্লেনে ক্যারি করা যায় না, একটা জিনিস খেয়াল রাখবে। আমরা প্রায় এগুলো শুনে থাকি যে একটা প্লেনের সাথে একটি পাখির সাথে ধাক্কা লেগে একটি প্লেন ক্র্যাশ হয়েছে। তাহলে দেখো প্লেন কত সেনসিটিভ জিনিস, সামান্য একটি পাখির সাথে ধাক্কা লেগেও সেটি কি হয়ে যেতে পারে, সেটি মানে দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে অনেক সময়। তো প্লেন অনেক সেনসিটিভ জিনিস, এই জন্য এই যে লিকুইড, জেল বা লোশন রয়েছে, এগুলো খুব দাহ্য পদার্থ। একটা জিনিস খেয়াল করবে, তুমি তোমার বাসার গ্যাসের চুলা বা যে কোনো চুলায় একটু তুমি যে লোশন ইউজ করো, সেই লোশনটা একটু ফেলে দিবে, ফেলে দিলেই বুঝতে পারবে যে আগুন বেড়ে যাবে কিন্তু। তো এগুলো দাহ্য পদার্থ, এই দাহ্য পদার্থ হওয়ার কারণেই মূলত এই বিমানকে বা ফ্লাইটকে বিপদের হাত থেকে বা যেন কোনো বিপদ সংঘটিত না হয়, তো এই জন্য এই দাহ্য পদার্থগুলো ক্যারি করা নিষিদ্ধ। তারপরে অল্প স্বল্প ক্যারি করতে দেয়া হয়, কিন্তু বেশি পরিমাণে ক্যারি করা নিষেধ। এই কারণে দাহ্য পদার্থ হওয়ার কারণে এগুলোতে সহজেই আগুন জ্বলে বা আগুনের তীব্রতা বেড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে ইউনিট 6 এর লেসন 4 পড়ে ফেললাম। তো আমি এতক্ষণ যা যা পড়ালাম, তোমরা যে কাজটি করবে, প্রথমে শুরুতেই প্যাসেজটি পড়ার আগে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে আয়ত্ত করে নিবে, করে নেওয়ার পরে তারপরে প্যাসেজটি পড়বে, দেখবে যে তোমরা খুব সহজেই প্যাসেজটি বুঝতে পারছো এবং আয়ত্ত করতে পারবে। আর এই প্যাসেজের উপর বেশ করে তোমাদের যে মডেল বই রয়েছে, এই মডেল বইগুলোতে প্যাসেজ আগে পড়ে নিবে। প্যাসেজ ভালো করে বুঝলে তুমি চুজ দ্য বেস্ট অ্যান্সার কোয়েশ্চেন সবগুলো পারবে। প্যাসেজটা পড়ে নিয়ে তারপরে তোমরা বাসায় মডেল কোয়েশ্চেনগুলো, অর্থাৎ চুজ দ্য বেস্ট অ্যান্সার কোয়েশ্চেন, এগুলো চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয়, আমাদের প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট বক্স বা কমেন্ট লিঙ্কস রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো সমাধান দেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে ঠিকমতো। এই সময়ে নিজের ইমিউনিটি সিস্টেমটা আর ধরে রাখা খুবই জরুরি, কারণ তোমরা জানো যে যেই সকল মানুষের ইমিউনিটি সিস্টেম অনেক ভালো, আর সবচেয়ে বড় কথা, তোমার হায়াতে থাকলে, তোমার যদি হায়াত থাকে, তোমার যদি বেঁচে থাকার, পৃথিবীতে আরো কিছুদিন থাকার তোমার আল্লাহ যদি তৌফিক দান করে, তো তুমি এমনি বাঁচবে। তারপরেও বলি, নিজের ইমিউনিটি সিস্টেমটা ধরে রাখতে হবে। এই জন্য ঠিক মতো সময় মতো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। তো আর এখন ডেঙ্গুর সিজন, তো এই সময় তোমার বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, নিজের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে, কোথাও যেন পানি জমাটবদ্ধ অবস্থায় না থাকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঠিক মতো পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।